নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। বাংলা একটা শব্দ ভীষণ প্রচলিত, এক চোখামি, অর্থাৎ এক চোখ দিয়ে দেখা, অন্য আরেকটা চোখ দিয়ে আমি আরেক জিনিস দেখবই না। শুধুমাত্র এক পেশে, এক ধারণা, এক মানসিকতায় এক জিনিস দেখে যাব। এই বাংলায় পুলিশের চাকরি করতে হলে বোধহয় একটা চোখ বন্ধ করে রাখতে হয়, আর যে চোখটা খোলা থাকে সেই চোখ দিয়ে দেখা যায় শুধুমাত্র বিরোধীদের, মানে বিরোধীদের প্রতিবাদ, বিরোধীদের উৎসব, বিরোধীদের বিশ্বাস, বিরোধীদের দাবি, বিরোধীদের আন্দোলন, সমস্ত বিরোধী কেন্দ্রিক বিষয় দেখতে পাওয়া যায়। আর প্রতিবাদীদের দেখতে পাওয়া যায়। দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে যারা, তাদেরকে আর দেখতেই পাওয়া যায় না, খুঁজেই পাওয়া যায় না। তাদেরকে দেখলে সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে পুলিশ। পুলিশের লাঠি, বন্দুক, জলকামান, টিয়ার গাছ, এক কথায় সব। অথচ দেখুন, এই অস্ত্রগুলোই কেমন ভোঁতা হয়ে যায় যখন শাসক দলের মদতে কোনো দুষ্কৃতী দাপিয়ে বেড়ায়। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গত 24 দিন ধরে, একদিন দুদিন নয়, গত 24 দিন ধরে বেপাত্তা হয়ে রয়েছে শেখ শাহজাহান। রাজ্যের পুলিশ, গোয়েন্দা বিভাগ কেউ তার টিকিও ছুঁতে পারছে না। অথচ দেখুন, এই রাজ্যের পুলিশ কত অ্যাক্টিভ, কত সক্রিয়, কি অসাধারণ কাজ করে। রাজ্যের পুলিশের এমন চরম অপদার্থতা দেখে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে বিজেপি যখন বিক্ষোভ দেখাচ্ছে, তখন পুলিশ লাঠিপেটা করতে বাদ রাখছে না, টিয়ার গ্যাস ছোড়ার অভিযোগ উঠেছে, সব দিক থেকে সক্রিয়। আমরা বলি চোরের মায়ের বড় গলা, তাই তো? আর এক্ষেত্রে শাহজাহানকে লুকিয়ে রাখা পুলিশের বড় বড় তাদের সক্রিয়তা, বড় লাঠি, বড় টিয়ার গ্যাস, বড় তৎপরতা, অতি সক্রিয়তা, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ব্যারাকপুরে আজকে একটা প্রতিবাদ মিছিল ছিল। রাজ্য জুড়ে যে আইন শৃঙ্খলার অবনতি, তা নিয়ে সেখানে প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে বিক্ষোভে সামিল হন বিজেপির নেতাকর্মীরা। নেতৃত্বে কে ছিলেন? নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপিকে আটকাতে সেখানে শুরু থেকেই ব্যারিকেড করে রাখা হয়। বিজেপিকে আটকাতে ব্যারিকেড দেখতে পাই আমরা, চাকরি প্রার্থীদের আটকাতে ব্যারিকেড দেখতে পাই আমরা, এমনকি ডিএ আন্দোলনকারীদের আটকাতেও ব্যারিকেড দেখতে পাওয়া যায়। কিন্তু শাহজাহানের জন্য থেকে সবুজ কার্পেট। শাহজাহান যখন পালাতে চায়, শাহজাহান যখন বাড়ি থেকে বেরিয়ে আসে, বা শাহজাহান যখন গা ঢাকা দিতে চায়, তখন একদম সবুজ কার্পেট পেতে পুলিশ হয়তো গোলাপ ফুল ছোড়ে। বাহারো ফুল বরসাও, মেরা মেহবুব আয়া হ্যায়, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পার্থক্য। কিন্তু বিজেপিকে দেখলেই ওই পুলিশই আবার তেলে বেগুনে জ্বলে ওঠে, তেরে ফুরে ময়দানে নেমে পড়ে যে আমরা পুলিশ, আমাদের কাজ করতে হবে, আমাদের দেখাতে হবে যে আমরা স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও কিছু কম যাই না। তো বিজেপিকে আটকাতে ব্যারিকেড করে ফেলা হলো। এরপরই পরিস্থিতি কার্যত রণক্ষেত্র হয়ে উঠল, হওয়াটাই স্বাভাবিক ছিল। এবং তারপর চলল লাঠি চার্জ, তার সঙ্গে মুহুর্মুহু ইট বৃষ্টি, বেশ কয়েকজন জখমও হলেন। এরপর টিটাগড় থানার সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপির কর্মী সমর্থকেরা। কি ছবি ছিল সেখানে দেখাবো শুরুতেই আজ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার স্থানীয় বিজেপি নেতৃত্ব, তারা এই মুহূর্তে ব্যারাকপুর সিপি অফিসের দিকে যাচ্ছেন এবং মূলত আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, সেই অবনতির অভিযোগেই এই মুহূর্তে ব্যারাকপুর যে সিপি অফিস, এই অফিস ঘেরাওর কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে আইন অমান্য কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই আইন অমান্য কর্মসূচি কিন্তু আটকানোর জন্য একাধিক কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। একাধিক ব্যারিকেড তৈরি করা হয়েছে, একাধিক ব্যারিকেডের পাশাপাশি জলকামান থেকে শুরু করে টিয়ার গ্যাসের ক্যানিস্টার সমস্ত কিছু কিন্তু নিয়ে আসা হয়েছে।
ভাবা যায় কি প্রচন্ড সক্রিয়, কি প্রচন্ড অ্যাক্টিভ এই বাংলার পুলিশ। কত ব্যস্ততা, কত তৎপরতা। কি না আসলে বিরোধী দল, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারা বিক্ষোভ দেখাতে এসেছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। পুলিশকে তো দেখাতে হবে, পুলিশ রয়েছে। পুলিশ যদি না দেখায়, পুলিশ মারতে পারে, লাঠিচার্জ করতে পারে, তাহলে তো মানুষ ভুলেই যাবে পুলিশ বলে আদৌ কিছু আছে। তাই পুলিশ এই সময়তে জেগে উঠল, কুম্ভকর্ণের ঘুম থেকে পুলিশ জেগে উঠল, উঠে বসলো। এই তো পেয়েছি নিজের সমস্ত পুরুষত্ব দেখানোর উপায়, নিজের পুলিশগিরি, দাদাগিরি দেখানোর উপায় পাওয়া গেল ফাইনালি। কারণ দুয়ারে এসেছে বিরোধী, অতএব পেটাও। আসলে এটাই বাংলার ছবি, আর বাংলার পুলিশের কাজও এটাই। এখানে আইনের শাসন উধাও, রয়েছে শাসকের আইন, আর কি রয়েছে শাসকের নিজস্ব দলদাস। পুলিশের গায়ে লাগে যদিও দলদাস বললে, কিন্তু পুলিশ হয়তো অভ্যস্ত হয়ে গেছে। তারাও বলতে শুরু করেছেন কিছু করার নেই, তো যেমন ইনস্ট্রাকশন আসবে তেমন কাজ হবে। এই মুহূর্তে এর থেকে বড় রিয়েলিটি, বাস্তব কিচ্ছু হয় না। রাজ্য আছে, রাজ্যের নির্বাচিত সরকার আছে, রাজ্যের প্রশাসন আছে, আইন ব্যবস্থাও রয়েছে, পুলিশও রয়েছে, কিন্তু সবটাই সকলেই তাহারই ইচ্ছা, ওরকম একটা অবস্থা। সুকান্ত মজুমদার এবং তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বলছেন পুলিশের এই অসাধারণ পারফরমেন্স দেখে দেখাবো। প্ররোচনা দিয়ে লাঠি চার্জ করবে আর এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করবে। সবাইকে জানাবো চিন্তার কিছু নেই, আমরা আইনি লড়াই লড়বো এবং আমাদের বহু কর্মী সমর্থকদেরকে মুখ খারাপ করতে করতে পুলিশ ধরে নিয়ে গেছে কাউকে খুশি করার জন্য। যখন এটা প্রথম নয়, বিজেপি বাংলায় মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে প্রত্যেকটা মুহূর্তে কর্মসূচির নামে আইন শৃঙ্খলা হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা করে রাজনীতিতে প্রাসঙ্গিকতা খুঁজছে, এটা প্রমাণ পাওয়া গেছে বহু দিন ধরেই। পুলিশকে দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর মতো নেতারা কখনো চটিচাটা পুলিশ, কখনো চাকর বাকর, কখনো রাস্তার কুকুরের সাথে তুলনা করা। আমরা কৈলাস বিজয়বর্গীর ছেলেকে দেখেছি সেখানে ব্যাট তুলে সেখানকার আধিকারিকদের মারছে। সুতরাং এগুলো নতুন কিছু নয়, এটা বিজেপির সংস্কৃতি, কিন্তু তারা ভুলে গেছে যে বাংলায় এই সংস্কৃতি চলবে না। শান্তনু সেনের বক্তব্য শুনলাম, সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলাম। আসলে রাজ্যের এমন আইন শৃঙ্খলার বেআব্রু দশা, অথচ এই বাংলার পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর মুখে এই নিয়ে সচরাচর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না, কোনো বক্তব্য শুনতে পাওয়া যায় না। হ্যাঁ, যদি পুলিশকে কেন্দ্র করে মানুষ একেবারে ইট পাটকেল ছুটতে থাকে, বা কালিয়াগঞ্জে যেরকম পুলিশ থানা জ্বালিয়ে দিয়েছিল, মানুষ আগুন টাগুন লাগিয়ে দিয়েছিল, সেই সময় অবশ্য মুখ্যমন্ত্রী এক দুবার মন্তব্য করেছিলেন, তাও পুলিশের পক্ষে এই যে পুলিশের গায়ে হাত তোলাটা কিন্তু ঠিক নয়। কিন্তু এই মুখ্যমন্ত্রীকে আবার আমরা যখন দেখেছিলাম বইমেলাতে, তখন বেশ সপাটে চড় মারার নিদান দিয়েছিলেন তিনি। এই পুলিশকেই যখন দেখেছিলাম আমরা, যেখানে একটার পর একটা বিস্ফোরণ হচ্ছে, সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে, বকটুয়ের মতো জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন কড়া ভাষায়, অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত যেখানে যত গোলাগুলি বোমা আছে সব বার করে ফেলতে হবে। আসলে অবস্থা বুঝে পুলিশকে নিয়ে রিয়াকশন দেয় রাজ্যের শাসক দল, আর যখন দেখে যে কোনো রিয়াকশন দেওয়ার নেই, পুলিশকে আড়াল করার জন্য, পুলিশকে গার্ড করার জন্য বা পুলিশের হয়ে বক্তব্য রাখার মতো তেমন কোনো পরিসর নেই, তখন উল্টো রাস্তা, তখন টার্গেটে চলে আসে দেশের সেনা, বিএসএফ। আজ কোচবিহারে প্রশাসনিক সভায় বিএসএফকে হঠাৎ করে টার্গেট করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না ঝড়, না বৃষ্টি, না কোনো ঘটনা, না কোনো দুর্ঘটনা, হঠাৎ করে আচমকা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন প্রত্যেক দিন শিরোনাম হচ্ছে, যখন শাহজাহান কোথায় গেল, কোন নোনা জলে, কোন জমা জলে, কোন পাকে গিয়ে মুকলো, তখন সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হঠাৎ করে মনে পড়ছে যে বিএসএফ কি করছে। হঠাৎ করে এতদিন বাদে তিনি খুঁচিয়ে তুললেন শীতলকুচি প্রসঙ্গ। গ্রামের মানুষদের পুলিশের কাছে বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করতেও তিনি নিদান দিয়ে দিলেন। দেখুন কি বক্তব্য রেখেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। মনে আছে শীতলকুচির ঘটনা? ভুলে যাননি তো?
4টি ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছিল। আর কুচবিহারে ওদের অত্যাচারে আমি ডিএমএসপি এবং সিএসকে বলবো, যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয়, যেন জমিদারি পেয়ে গেছে। গ্রামে গঞ্জে ঢুকে কোনো অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করবেন, এটা মাথায় রাখবেন। সোজা ভাষায়, সহজ ভাষায় একদম বিএসএফ এর বিরুদ্ধে রণংদেহী চেহারা হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম নিদান যদিও তিনি এর আগেও দিয়েছিলেন, যেরকম পঞ্চায়েত নির্বাচনের সময় যখন কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ফোর্স যখন গ্রামে গ্রামে দখল নিতে শুরু করে নির্বাচনের জন্য, সেই সময়তে বাড়ির মা বোনেদের হাতা খুন্তি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন, মনে আছে তো? আজকে ডিবেটের সুযোগ হলে শোনাবো আমি। তো এরকম নতুন আরেকটা নির্দেশ, এটা হচ্ছে পুলিশকে বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করার। এই রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে দেশের সীমান্তের সুরক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে এই রাজ্য, কারণ এত দীর্ঘ বর্ডার এরিয়া রয়েছে আমাদের রাজ্যের, সে দেশের সুরক্ষায় বুক আগলে যারা দাঁড়িয়ে রয়েছেন সেই দেশের সেনাকেই বারবার টার্গেট কেন? আসলে আজ যে জায়গায় কাপুরুষ শেখ শাহজাহানরা দুর্বৃত্তায়ন চালিয়ে যাচ্ছে, রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে, রোহিঙ্গাদের টেন্ট তৈরি হচ্ছে, সেই পথেই বোধহয় বাধা হয়ে যাচ্ছে দেশের সেনা বিএসএফ। কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানতে চায় বাংলায় স্পষ্ট করে বলেছেন যে বাংলার সীমান্ত সুরক্ষায় কিভাবে বাধা দেওয়া হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে, যাতে বিএসএফ কাজ করতে না পারে। শোনাবো নিশীথ প্রামাণিক কি বলেছেন এই বিষয়ে। হচ্ছে কয়লা, আরেকটা যে কারণে অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত তিহার জেলে রয়েছে সেটা হচ্ছে গরু। প্রত্যেক ক্ষেত্রে যখনই এই প্রশ্নগুলো ওঠে তখনই পাল্টা একটা আঙুল চলে আসে কেন্দ্রীয় সরকারের দিকেও, যে কয়লা যদি পাচার হয়ে যায় কেন্দ্রীয় সরকার কি করছিল, গরু যদি এখান থেকে বাংলাদেশে চলে যাচ্ছে তাহলে বিএসএফ কি করে, কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রক কি করে দায়িত্ব অস্বীকার করতে পারে, কি বলবেন? যে সমস্ত জায়গাগুলো আনফেন্সড রয়েছে, প্রায় 450 কিলোমিটারেরও বেশি এরিয়া এখনো পশ্চিমবঙ্গে আনফেন্সড রয়েছে। আমরা যখন বারংবার রাজ্যের কাছে সেই জমি অধিগ্রহণ করে চাইছি, কারণ আপনারা জানেন ল্যান্ড ইজ আ স্টেট ম্যাটার, জমি অধিগ্রহণ কেন্দ্র কখনোই করতে পারে না, এটা স্টেটকে করতে হবে, করে সেই জমিটা কেন্দ্রের হাতে তুলে দিতে হবে, তবেই আমরা সেখানে ফেন্সিং করতে পারবো। যেখানে দেশের প্রশ্ন আসছে, যেখানে দেশের ইন্টারনাল সিকিউরিটির প্রশ্ন আসছে, সেখানে একটা স্টেট, পশ্চিমবঙ্গের মতন রাজ্য এতটা অসহযোগিতা কি করে করতে পারে, এটা ভেবে আমরা অবাক হচ্ছি। এবং বারংবার চিঠি পাঠানো হয়েছে, হোম সেক্রেটারি লেভেল থেকে চিফ সেক্রেটারিকে চিঠি পাঠানো হয়েছে, তা সত্ত্বেও এখনো পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকার যে জমি সেটা কিন্তু অধিগ্রহণ করে দেয়া হয়নি। যে আজকে এতটা আনফেন্সড এরিয়া আমাদের ভারত বাংলাদেশ, ইন্দো বাংলাদেশ বর্ডারের পশ্চিমবঙ্গ সীমান্তে রয়েছে, প্রথম কথা হচ্ছে কোন ইন্টেনশনে জমি দেওয়া হচ্ছে না এবং কাদের অবাধ প্রবেশের জন্য সেই যে ফেন্সিং এরিয়াটা, যেটা আমরা ফেন্স করতে চাইছি সেটাকে এখনো খুলে রাখা হয়েছে। যখনই সেই আনফেন্সড এরিয়া দিয়ে সেখানে যখন অবাধ প্রবেশের চেষ্টা, অনুপ্রবেশের চেষ্টা, ইনফিল্ট্রেশনের চেষ্টা হচ্ছে, তখন বিএসএফ বাধ্য হচ্ছে সেখানে করণীয় সেটা করবার জন্য, কখনো গুলি চালাতে বাধ্য হয়ে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে সেখানেও বিএসএফ এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভায় কুকথা বলে বেশ কিছু বিধায়ক মন্ত্রী তারা কিন্তু সেখানে আলোচনায় সরব হয়েছিলেন। আজকে তাহলে দেশের সুরক্ষা ব্যবস্থা সম্বন্ধে যারা আলোচনা করতে পিছপা হন না, আজকে যে জওয়ানরা আমাদের বর্ডারকে সুরক্ষিত রেখেছে, আমরা যাদের জন্য নিশ্চিন্তে রাতে ঘুমোতে যেতে পারি, তাদেরকে আজকে কাঠগড়ায় তোলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিএসএফ এর বিরুদ্ধে পুলিশে এফআইআর করুন, অথচ সন্দেশখালীতে যখন ইডি আক্রান্ত হলো তারপরে পুলিশ ঠিক কি করেছে সে বিষয়ে কোনো মন্তব্য কেউ করেছে আজ পর্যন্ত? পুলিশের বিরুদ্ধে এফআইআর করার কথা কেউ বলেছে? অর্থাৎ যে ইঙ্গিতটা ছিল সেটাই কি আরো বেশি জোরালো করলেন মুখ্যমন্ত্রী, যে সন্দেশখালীতেও কি তাহলে আরো একটা শীতলকুচির পরিকল্পনা ছিল সেখানকার স্থানীয় নেতৃত্বের?
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শোনাবো। উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করছেন উনি। এই কথাটা যদি বিজেপির দিক থেকে কেউ বলতো, এখনই কোর্ট কন্টেম্প্ট, অমুক তমুক, জুডিশিয়ারি আক্রান্ত, কত কাণ্ড হতো। আমরা এগুলো করি না। উনার সবটা উনার পছন্দ। উনি পশ্চিমবঙ্গকে একটা আলাদা দেশ মনে করেন। উনি সুযোগ পাচ্ছেন না, আমাদের সংবিধান অ্যালাউ করে না। নইলে পশ্চিমবঙ্গ বিধানসভাতে বিএসএফ, ইডি, সিবিআই নামে যেমন রেজুলেশন করেছেন, ঠিক একইভাবে একটা আলাদা সংবিধান বানিয়ে ফেলতেন। অর্থাৎ হিসেবটা খুব পরিষ্কার। প্রথমে কেন্দ্রীয় বাহিনী, দেশের সেনা, তাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দাও। আমি আজকে বলতে বলতে মনে পড়ছিল আমার যে এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় যখন কেন্দ্রীয় বাহিনী ডেপ্লয়মেন্ট চলছিল, সেই সময়তে বিভিন্ন বক্তব্য থেকে, মঞ্চ থেকে শুনতে পাওয়া গিয়েছিল যে বাড়ির মা বোনেদের হাতা খুন্তি তুলে নেওয়ার নিদান। তাহলে বারবার যদি ধরনের নিদান, নির্দেশ, উপদেশ আসতে থাকে, তাহলে খুব সহজ হিসেব। সন্দেশখালীর মতো জায়গায় যখন এরপর বা যেটা পরিকল্পনা করা হয়েছিল, যেটা বারবার করে বলেছি আমরা, যে একসঙ্গে যখন প্রায় 1000 খানেক লোকজন মাত্র 4-5 জন ইডি আধিকারিকদের ঘিরে ধরছেন, তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাও হাতে গোনা 2 জন বা 3 জন, সেই সময় 19-20 কিছু একটা হলে যদি বাই চান্স কিছু হয়ে যেত, তাহলে খুব সহজে পুরো হিসেবটা আবারও শীতলকুচির রিপ্লে করে চালিয়ে দেওয়া যেত। তাহলে কি সন্দেশখালীতে যা হয়েছিল সেটা নিখুঁত একটা প্ল্যান ছিল, প্লট ছিল। এবং তারপর সেখানে গাড়ি চালানোর পর, জিনিসপত্র লুট হওয়ার পর, মার খাওয়ার পরও তারা সেখান থেকে ফিরে এসেছেন এবং সেখানকার বাহিনী, যে 3-4 জন ছিলেন ফোর্সের জওয়ান, তারা ইডি আধিকারিকদের কোনো ক্রমে বের করে নিয়ে আসতে পেরেছেন। কোথাও কোনো ঘটনা ঘটেনি এবং আমরা দেখেছিলাম যে সেই সময় তো মহিলাদেরকে আগে এগিয়ে দেওয়া হয়েছিল। তাহলে কি কোথাও যে সাজানো প্লট ছিল সেটা কোথাও ঘেটে গেল? এই প্রশ্নগুলো উঠছে, কারণ এগুলো ওঠা স্বাভাবিক। কারণ বারবার যেখানে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল ফোর্স হোক বা বিএসএফ হোক, তাদের বিরুদ্ধে নির্দেশ আসে ওপরতলা থেকে, উপদেশ আসে ওপরতলা থেকে। এরপরও আমরা এক্সপেক্ট করতে পারি যে পুলিশ নিজের কাজ করবে, 1। এবং 2, এরপরও এটা প্রত্যাশিত নয় যে এরপরও তদন্তের খাতিরে কোথাও গেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মারধর খেতেই পারে, কারণ সেই মতোই একটা বয়ান, ন্যারেটিভ সেট করা হচ্ছে। এবার বিএসএফকেও টার্গেটে রাখা হচ্ছে, সেন্ট্রাল ফোর্স তো আগেই ছিল। অতএব পুরো আইন শৃঙ্খলা, পুরো রাজ্যের ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়ার একটা অদ্ভুত মাস্টার স্ট্রোক।